পৃথার ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম ছুটি নাকচ, লিখেছেন আশাপূর্ণা দেবী। চোখের সামনে দিয়ে সাঁ করে একটা গাড়ি বেরিয়ে গেল। একটা, দুটো, তিনটে, চারটে, হাঁ করে তাকিয়ে দেখে মালতী। যেন এরকম স্বর্গীয় দৃশ্য জীবনে দেখেনি। মালতী পুরো তিনটে বছর দেখেনি রাস্তা, গাড়ি, পথ চলতি মানুষ। ভাবতে গিয়ে বিশ্বাস হচ্ছে না। তিনটে বছর মালতী তার জানা পৃথিবীর বাইরে একটা অদ্ভুত পৃথিবীতে কাটিয়েছে। আর এখন আরো অবাক লাগছে, আবার সেই পুরনো পৃথিবীতে এসে দাঁড়িয়েছে। হঠাৎ নিজের গায়ে চিমটি কেটে দেখে নিল মালতী, ঘটনাটা সত্যি না স্বপ্ন। কাল রাত্রিরেই সেই পাজিটা। মালতী জানে না তাকে কি বলে চিহ্নিত করতে হয়, সর্দার না কর্তা, কে জানে। জানতে ইচ্ছেও হয়নি কোনোদিন। মনে মনে তাকে মালতী পাজিটাই বলে। তা সে কাল রাত্রিরে খ্যাঁকিয়ে হেসে বলেছিল, কাল সকালে তো তোর ছুটি হয়ে যাবে রে মালতী। ছুটি? ছুটি হয়ে যাবে? মালতী এই গারদ থেকে ছাড়া পাবে? বিশ্বাস হয়নি। সারা রাত ভয়ানক একটা যন্ত্রণায় চিন্তায় জেগে কাটিয়েছে। ঘুমোতে পারেনি। বারে বারে ভেবেছে, পাজিটা তাকে খেপিয়ে মজা দেখতে অমন একটা সুখবর দেয়নি তো মিছিমিছি করে। কাল সকালে মালতী যখন জিজ্ঞেস করবে, কই ছুটি হলো, তখন সেই শেয়াল হাসিটা হাসবে। কিন্তু আজ সকালে সত্যি এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটল। কে কোথা থেকে বিশ্রী একটা কর্কশ স্বরে বলে উঠল, মালতী দাসী, ছুটি। তারপর কার সঙ্গে কিভাবে জেলখানার মধ্যে থেকে বার হয়ে জেল গেটের বাইরে খোলা আকাশের নিচে দাঁড়ালো নিজেই বুঝে উঠতে পারল না। কেমন যেন আচ্ছন্নের মতো চলে এলো। আসার আগে কয়েকটা চেনা মুখ দেখতে পেল। তাদের মুখে হতাশা, আবার হয়তো হিংসেও। কিছু একটা বলে উঠল দু একজন, কিন্তু মালতী ঠিক বুঝতে পারল না। নিজেও কিছু বলতে গেল, তাও বলা হলো না। সঙ্গে পাহারাদারটা গরু তাড়ানোর মতো হেট করে ঠেলে বার করে নিয়ে এলো। ছুটি হয়ে গেছে, ছাড়ান পেয়ে গেছে, তবু এদের একতারে যতক্ষণ থাকতে হবে এরা খানিকটা দুর্ব্যবহার করে নেবেই। সেই 3 বছর আগে মালতী যখন শুনেছিল তার জেল হয়ে গেল, মনে করেছিল জেলখানায় ঢুকেই গলায় দড়ি দেবে। মেয়ে ছেলে হয়ে জেল, কি লজ্জা, কি লজ্জা। তাদের বস্তিতে কোন মেয়েটার কপালে এমন ঘটেছে? মোটামুটি বস্তিটা গেরস্ত বস্তি। মেয়ে পুরুষে সবাই খেটে খায়, ছেলেপুলে নিয়ে সংসার করে। হয়তো সব ক্ষেত্রে পুরুষগুলো খেটে খায় না, অথবা খেটে যা যা রোজগার করে তাতে মদদারি খায় এবং পরিবারের রোজগারে ভাতটা খায়। তবে খাটেও অনেকে। মেয়েগুলো সবাই খেটে খায়। 7-8 বছর বয়স থেকে মায়েদের সঙ্গে বাবুদের বাড়ি কাজ করতে যায়। ছোট ছেলেগুলোও খাটতে বেরোয়, তবে রাতে ফিরে এসে একটা ডেরায় ঢুকে পড়ে ঘুমোয়। একখানা মাত্রই ঘরের সম্বল, তবু তার মধ্যেই জন্ম, মৃত্যু, মিলন, বিরহ এবং কলহ কোদলের লীলা চলে নিজ নিয়মে। আর তার মধ্যেই একটা সংসার সংসার ভাব থাকে। এই জন্যেই 55 তলার ওই বস্তিটাকে গেরস্ত বস্তি বলা হয়। এদের মধ্যে যেসব যুগল জীবনের প্রবাহ তাদের মধ্যে, তাদের সম্পর্কের বৈধতা নিয়ে বিশেষ প্রশ্ন ওঠে না। ও নিয়ে মাথা ঘামাতে আসবার কারো সময় নেই। অতএব বলা যায়, আজকের আমাদের দেশের শিক্ষিত নারী সমাজের মধ্যে নারী মুক্তির পরিপ্রেক্ষিতে বিবাহ বন্ধনের ফাঁস থেকে মুক্ত হয়ে যে লিভ টুগেদার প্রথা প্রবর্তনের দাবিতে আধুনিক পত্রপত্রিকা সোচ্চার, এরা সেই প্রথায় বিশ্বাসী বহু আগে থেকেই। নিরক্ষর এবং নারী মুক্তি শব্দটা সম্পর্কে ওয়াকিবহল না হলেও এদের কাছে বর্তমানটাই সত্য। কিন্তু মালতীরা এমন নয়। মালতী আর অমূল্য রীতিমতো বিবাহিত দম্পতি।
হাওড়া জেলার সজনেপোতার অনন্ত গড়াইয়ের ছেলে অমূল্য গড়াইয়ের সঙ্গে পাশের গ্রাম চণ্ডীখোলার কেতু দাসের মেয়ে মালতী দাসের বিবাহকালে নাপিত, পুরুত, শঙ্খধ্বনি, কলাতলা, ছাতনাতলা সবকিছুই হয়েছিল। অথচ সেই মালতীরই এমন কপাল, মেয়ে ছেলে হয়ে জেল হলো। কি লজ্জা, কি ঘেন্না! সরকারি জেলখানায় মেয়ে কয়েদির অভাব নেই, কিন্তু এতটা জানা ছিল না মালতীর। তাই যখন হুকুমটা শুনতে পেল, তখন তার মনে হয়েছিল ভূভারতে এমন ঘটনা বুঝি একটাই ঘটনা। অতএব গারদের মধ্যে ঢুকেই গলায় দড়ি। দড়ি না জোটে পরনের শাড়িখানা তো আছে, ওর ফাঁসেও কাজ হয়। কিন্তু ফিমেল ওয়ার্ডে ঢুকে এসে তাজ্জব বনে গিয়েছিল মালতী। এত মেয়ে ছেলে জেলে ভর্তি, বুড়ি থেকে যুবতী, গাদা গাদা মেয়ে। দেখে শুনে শাড়ি দড়ি ওগুলো আর তেমন ঠেলা মারল না মালতীকে। ভাবল তারা কি, দেখাই যাক, শাড়িটা তো হাতে রইলই। আর সেই দেখাটা দেখতে দেখতে দিন রাত মাসগুলো পার হতে হতে 3টে বছরও কেটে গেল। অবশ্যই ঝরঝরিয়ে কেটে যাওয়া নয়, প্রতিক্ষণ কাটতে কাটতে কাটা। তবু কাটল। জেল গেটের বাইরে এসে মালতী উদ্ভ্রান্ত হয়ে চারিদিকে তাকালো। কোথায় সেই চিরপরিচিত মুখটা? খাঁড়া নাক, চওড়া কপাল, পেটানো শরীর, ঠ্যাঙা গরম তামাটে রং মানুষটা এখানে দাঁড়িয়ে থাকবে না? মালতী যা ছাড়া পাবে সে খবর তার জানা নেই। অবশ্যই ইদানিং আর অনেকদিন আসেনি অমূল্য, যা এসেছিল গোড়ায় গোড়ায়। তা বলতো, আসতে যেতে অনেক সময় যায়, কাজের ক্ষতি হয়, পয়সাও তো কম খরচ হয় না। মালতী নিজেই বলেছিল, তো নিত্যি আসার কাজ নাই, একেবারে সেই ছাড়ার দিনটাতে চলে এসো, ফেরার কালে দুজনায় মা কালী স্থানে পুজো দিয়ে ঘরে ফিরব। কিন্তু কোথায় অমূল্য? ও কি তাহলে তারিখটা জানেনি? বড় ভ্যাবাচাকা খেয়ে এদিক ওদিক তাকায় মালতী। জেল কর্তৃপক্ষ তার হাতে একটা পুঁটুলি ধরিয়ে দিয়েছে বেরোবার সময়। এটা নাকি মালতীর নিজস্ব সম্পত্তি, জেলখানায় ঢোকবার সময় ওর সঙ্গে যা ছিল। কি বা ছিল? তখন ভব্যযুক্ত হতে গায়ে একখানা চাদর দিয়েছিল, আর অমূল্য একখানা নতুন গামছা সঙ্গে দিয়ে দিয়েছিল, আর ছিল হাতে পড়া একগাছা প্লাস্টিকের চুড়ি। এগুলো যে কেন খুলে রাখতে হয়েছিল মালতী জানে না, তবে এরা কিছু পয়সাও দিয়েছে রাহা খরচ বলে। অমূল্য এলো না, অনেকদিনই আসেনি। শরীর গতিক ভালো আছে তো? ছেলেটাই বা কেমন থাকলো? 3 বছরের ছেলেটা এতদিনে 6 বছরেরটি হবার কথা। ছেলেটাকে একবারও আনেনি অমূল্য। মালতী যখন লোহার ঘরাতে মুখ চেপে কেঁদে ফেলে বলেছিল, গোপালটারে একবার আনলে নাই? অমূল্য উদাসভাবে বলেছিল, ওরে বলি নাই, বলেছি তোর মা বাপ ঘর গেছে। অন্যজনেরা কি আর না বলে ছেড়েছে? বলেছে, সবাই ফিস ফিস গুজগুজ করে বলেও দিয়েছে। আমি গোপালকে বুঝিয়েছি, তোর মা বাপ ঘর গেছে, বাপের ব্যামো। কিন্তু বাপের ব্যামো কতদিন থাকে, আর যদি সেই ব্যামো থেকে মুক্তি হয় তখনও মাকে বাপ ঘর থাকতে হয় কেন? এই প্রশ্ন গোপাল তার বাপকে করেছিল কিনা সে খবর পায়নি মালতী। মুখ্য আর অভাগাদের ধৈর্য বেশি। তারা আপনজন বিদেশে গেলে 2-6 মাসে লোকমুখে একটা বার্তা পেলেও নিশ্চিন্ত থাকে। জানে সেই যথেষ্ট ভাগ্যবানদের মতো সাগর পারে যাওয়া আপনজনদের সঙ্গেও তড়িঘড়ি যোগাযোগের কথা ভাবতে পারে না। মালতী মনিব বাড়িতে দেখে শুনে হাঁ হয়ে যেত। মনিবকিনি টেলিফোন তুলে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতো, আর পরে বলতো, ছোট বোনের সঙ্গে কথা কইছিলাম। কিন্তু কোথায় সেই ছোট বোন? কখনো তো দেখি নাই। ওমা, দেখবে কোথা থেকে? সে তো বিলেতে থাকে। বিলেতি বলতো। মুখ্যদের বোঝাতে সাগর পারের সকল দেশকেই বিলেত বলতে হয়, ওটাই ওরা বোঝে। তা ভাগ্যমন্তদের তো আবার
আবেগ, ভালোবাসা, মন কেমন সবই বেশি বেশি। বিলেতের ছোট বোনকে ডেকে যখন তখন কথা না কয়ে থাকতে পারে না। মালতীর কথা আলাদা। মালতীদের অপেক্ষার শিক্ষা আছে। মালতী তাই দিন গুনেছে আর ভেবেছে গিয়ে গোপালটারে কতটি ডাগর দেখব কে জানে। তবে তেমনটি কি আর হয়েছে? কে যত্ন আত্তি করেছে? অমূল্যর হাতেই তো হাঁড়ির ভার পড়েছে। কি বা রেঁধেছে, কি বা খেয়েছে বাপ বেটায়। তার রং মিস্ত্রির কাজটাও তো বজায় রাখতে হয়েছে। মালতী মনিব বাড়ি মাস মাস ৮০ টাকা করে পেত, প্লাস দুবেলা বাড়ির চা রুটিটা বাঁচত, সেটাও তো গেছে। মনিব কিন্নির সুখ্যাতিতে শতমুখ হতে মালতী বস্তির সবাইকে ডেকে ডেকে গল্প করত। মনিব কিন্নির বদান্যতায় মালতী কত রং বেরঙের ভালো ভালো শাড়ি পরেছে, আধ পুরনো হলেই দিয়ে দিত। মালতী বলতো, ওরা তো আর আমাদের মতন বাঙালি না, বুড়ো গিন্নিও রংচঙা কাপড় পরে। বাঙালি নয় বটে, তবে কথাবার্তা আমাদের সঙ্গে আমাদের মতনই কয়। বরাবর এইখানেই তো, অমন মানুষ হয় না। কিন্তু এখন এখন মালতী দুবেলা সেই মনিব গিন্নিকে শাপান্তর না করে জল গ্রহণ করে না। মালতীর জীবনটা ধ্বংস হলো তো তার জন্যেই। অবশ্য মিথ্যে কথা বলবো না, মালতীরও লোভ হয়েছিল। কিন্তু এও বলতে হবে যে তার থেকেও বেশি হয়েছিল মায়া আর সমীহার। অমন মানিমান্য মানুষটা মালতী হেন তুচ্ছ মানুষটার হাত ধরে কাকুতি মিনতি করেছে, চোখের জল ফেলেছে। এই দৃশ্য তাকে বিচলিত করেছিল। না, কোনো দিকে কোথাও অমূল্য ছায়া নেই। আস্তে আস্তে একলা একলা এগোয় মালতী। তাদের বাড়ির দিকের বাসের রাস্তাটা কোন দিকে? অনেকদিন পথে পা দেয়নি। এই সকালের আলোতেও কেমন গা ছমছম করছে। হঠাৎ একটা লোকের ছায়া পড়ল সামনে। ছায়াটা দীর্ঘ। কে? অমূল্য আসছে নাকি? লোকটাকে দেখে যেন আর তেমন সন্দেহ আসছে না। শাস্ত্রবাক্যের প্রভাব কিনা কে জানে। লোকটা তার কেসটা জিজ্ঞেস করতেই মালতী আসতে বলল, সে অনেক কথা, একের পারে আর এক দণ্ড। তো কেসটা ছেলে চুরি। ছেলে চুরি? সে তো দুদিনের বাচ্চা, হাসপাতাল থেকে বার করে নিয়ে এসে। হঠাৎ যেন মালতীর প্রাণের ভিতরটা উতলে উঠল। নিজের কয়েদির ইতিহাসটা জেলখানায় ২-৪টে মেয়ে কয়েদির কাছে করেছে বটে, তবে তারা তেমন বিশ্বাস করেছে বলে মনে হয়নি। এ লোকটা মনে হচ্ছে বিশ্বাস করবে। ভিতরের আবেগ, দুঃখ, জ্বালা হঠাৎ হুড়মুড়িয়ে বেরিয়ে আসতে চাইল, আর অদ্ভুত একটা কাহিনী শোনাল। অথবা অদ্ভুত নয়, ইহ সংসারে এমন আকছারি হয়। পঞ্চাননতলার মালতীর সেটা জানা ছিল না। মালতী কাজ করত এক মস্ত বড় লোকের বাড়ি। কর্তার বড়বাজারে গদি আছে, গাড়ি আছে ২খানা, কিন্তু একটা জিনিসই নেই, তার নাম হচ্ছে শান্তি। দুটো ছেলে, তারা বাপের বিজনেস না দেখে বেশি লেখাপড়া শিখে পরের দরে চাকুরি করাই ভালো মনে করে একজন দিল্লি আর একজন বোম্বাই গিয়ে বসে আছে বউ ছেলে পুলে নিয়ে। তো একটা মাত্র মেয়ে, সেও দূরে। বিকানোরে তার শ্বশুরের মস্ত ব্যবসা। মেয়েটার বছর ৬-৭ বিয়ে হয়েছে, কিন্তু ছেলে মেয়ে হয়নি। মেয়ের চিঠিতে জানতে পারছি যে এই জন্যে মেয়েটার শ্বশুর বাড়িতে গঞ্জনার শেষ নেই। স্বামী শুদ্ধ অনাদর অবহেলা করছে এবং শাশুড়ি শাসাচ্ছে আর একটা বছর দেখবে, তারপর ছেলের আবার বিয়ে দেবে। ছেলে মেয়ে না হলে ডিভোর্স দেওয়া আইন আছে। এরকম চলছিল, আর মেয়ে ভয় কাঁটা হয়েছিল। তো ভগবানের দয়ায় এতদিন পরে তার সন্তান সম্ভাবনা দেখা দিয়েছে। শরীর খুব খারাপ, তাই শাশুড়ি বৌমাকে মা বাপের কাছে পাঠিয়ে দিয়েছিল এবং শাসিয়েছিল, মেয়ে কোলে করে ফেরা চলবে না, ছেলে চাই, বংশের বংশধর। এত সম্পত্তির মালিকটা কে হবে যদি বউ ফেলিওর হয়? কিন্তু ভাগ্যের নির্লজ্জ পরিহাস, সেই উৎপীড়িতা মেয়ের পুত্র সন্তানই হল, কিন্তু অকালে মৃত।
মেয়ে হয়তো তখন আত্মহত্যা করে বসত যদি উঠে বসার ক্ষমতা থাকত। আগলে আগলে রেখেছেন বৃদ্ধ মহিলা। তখনই তিনি বাড়ির বাসন মাজনি ওই মালতীর কাছে কেঁদে পড়লেন। যেমন করে হোক একটা সদ্যজাত ছেলে বাচ্চা এনে দিতে হবে তাকে। এর জন্য তিনি মালতীকে একছড়া 10 ভরির পাকা সোনার হার করে দিয়েছিলেন এবং বলেছিলেন যেখানে যত ঘুষ লাগে তা দেবেন। তোদের বস্তি থেকে হোক, কোনো অখ্যাত হাসপাতাল থেকে হোক, হাসপাতালের আয়ার সঙ্গে আঁতাত করে অথবা জমাদারনীদের ঘুষ খাইয়ে হোক। মালতীর বিবেক চিন্তাকে প্রশমিত করতে যুক্তিও দিয়েছিলেন। আরে বাবা, হাসপাতাল থেকে কুকুর শেয়ালে বাচ্চা তুলে নিয়ে যাচ্ছে, অসাবধান আয়াদের অবহেলায় কত বাচ্চা মরেই যাচ্ছে। আর যদি বা টিকছে তো ওইসব দিন দুঃখীর ঘরের বাচ্চারা কুকুর বেড়ালের মতো মানুষ হচ্ছে। এদের একটাকে যদি ওই আস্তাকুর থেকে তুলে এনে রাজ সিংহাসনে বসিয়ে দাও, সেটা পাপ না পুণ্যি? যে ঘরানার মহিলার পা ছুঁতে সাহস হবার কথা নয় মালতীর মতো দরের লোকের, তিনি মালতীর হাত ধরে আবেদন করলেন এবং মিনতি করলেন যেন কাকপক্ষীতে টের না পায়। মালতী অবশ্য কাকপক্ষী জনসমাজ কাউকে টের পেতে দেয়নি, শুধু জানিয়েছিল স্বামীকে। বলেছিল, ভেবে দেখো সত্যি পাপ না পুণ্যি। তাছাড়া ওই 10 ভরি সোনা হাতে পেলে তুমি এই রং মিস্ত্রির কাজ আর 55 তলার বস্তি ছেড়ে দিয়ে দেশে ঘরে গিয়ে আগের মতন দোকান গুছিয়ে বসবে। লোকটা অবাক হয়ে বলেছিল, দেশ ঘর আছে নাকি? এই প্রশ্নেরও উত্তর অনেক কথায়। আছে নয় বটে, তবে ছিল। চিঁড়ে মুরকি, খই বাতাসা আর গুড়ের দোকান ছিল। কিন্তু বছর 10 আগে সেই আকালের বছরে অন্ন অন্ন করে হাহাকার। কোথায় চিঁড়ে মুড়ি, খই মুরকি? তার উপর আবার অভাবের সময় যা হয়, ভাইয়ে ভাইয়ে জমির ধান চালের ভাগ নিয়ে বচসা, আর এদিকে যায় যায় কোঁদল। ধুত্তরি, রোজ রোজ এই অশান্তি। এর থেকে শহরে গিয়ে 2 মনীষী হাতে পেয়ে খেটে জীবন কাটব বলে বউকে নিয়ে চলে এসেছিল অমূল্য। তখনও গোপাল জন্মায়নি, তাই 2 মনীষী। তা চলছিল তো ভালোই, যদিও অমূল্য মাঝে মাঝে বলতো, দূর এই বস্তির কিচকিচিনি আর ভালো লাগে না। তবে রঙের কাজটা ভালোই শিখে নিয়েছিল। হঠাৎ ওই মনিবগিন্নির রূপ ধরে কালগ্রহ এসে আছড়ে পড়ল মালতীদের জীবনে। মনিবগিন্নির দেওয়া খরচা বাবদ 1000 টাকার অর্ধেকটা অমূল্যর কাছে রেখে বাকি অর্ধেকটা দিয়েই কাজ ম্যানেজ করে ফেলেছিল মালতী। সাঁতরাগাছির এক নেহাত দিনহীন হাসপাতাল থেকে, জমাদারনিরই মাধ্যমে। তো সে পরমানন্দে টাকাটা আঁচলে বেঁধে নিয়ে যা বলেছিল তার সার মর্ম হচ্ছে, এতে মালতীর অধর্ম নেই। ওই যে আধবুড়ি মেয়ে ছেলেটা, কুলিবস্তির বাসিন্দে, 5-7টা ছেলে মেয়ের মা ওটা, তো নেই ঘরেরই তো খাই বেশি। তাই আবার এসেছে হাসপাতালে ছানা পাড়তে। বছরে বছরে একবার করে আসে, কিন্তু ছানা পারে যেন বেড়াল ছানা, ফুটফুটে নাদুস নদুস। তারপর সেগুলো হাড় চামড়া সার হয়ে আদুলঙ্গ মূর্তিতে পথে পথে ঘুরে বেড়ায়। নিয়ে যাও এবারেরটাকে, কুকুরে নিয়ে গেছে বলে চালিয়ে দেওয়া যাবে। তো হয়ে গিয়েছিল সবটাই। ন্যাকড়া মোটা 3-2 বাচ্চাটাকে নিয়ে রিকশায় উঠেও ছিল মালতী সন্ধে সন্ধে সময়। রিকশাওয়ালার কাছে নিজের বাচ্চা বলে চালিয়েও ফেলেছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। বোধহয় ওই জমাদারনীদের মধ্যেই কারোর সঙ্গে বকরার ভাগ নিয়ে বচসা হওয়ায় সে ফাঁস করে দিল। মনিব বাড়ির কাজ বরাবর এসে ধরা পড়ে গেল মালতী। কিন্তু মালতী মন্ত্রগুপ্তির শপথটি পালন করেছিল, বলেছিল নিজেরই লোভ হয়েছিল। স্বীকারোক্তির পর আর তাকে কেউ ছাড়ে? মালতীর দণ্ডাদেশ হয়ে গেল। এরকম সব ছোটখাটো আসামি দিয়ে জেল ভরতে পারলেও জেলখানার একটা মান মর্যাদা বজায় থাকে। লোকটির সঙ্গে বসে আরো এক প্রস্থ চা নেওয়া হয়েছিল। তারপর উঠে পড়া মালতী চলতে চলতে বলল, কথাগুলো তবু একজনের কাছে বলতে পেরে মনটা একটু হালকা হলো। তো নিজের কথাই 7 কাহন, তোমার বৃত্তান্ত তো কিছু জানা হলো নাই। আমার আবার বৃত্তান্ত? জেল আমার জল ভাত। হ্যাঁ, আরো হয়েছে? তবে আর কি, ভাড়াটে গুন্ডা,
কোনোখানে জমি দিয়ে লাঠিবাজি করতে দরকার পড়লেই এই নিকুঞ্জর ডাক পড়ে। তো এবার ভুলক্রমে একটা বড় পার্টির লোকের মাথা ফাটিয়ে মেরে কয়েকটা হয়ে গেল। কেউ ছাড়িয়ে নেবার চেষ্টা করল না। মালতী অবাক হয়ে দেখল লোকটা কত সহজে দোষ কবুল করল। নাম তাহলে নিকুঞ্জ, আর তার দেশ ঘর কোথায়? দূর, দেশও নাই ঘরও নাই। আহা, কোথাও তো একদিন জন্মেছিলে, মা বাপও ছিল। না, ওসব কিছু দেখি নাই, নিজেকে ভুঁইফোর বলেই জানি। তো নাও, চলো চলো, কোথায় তোমার ৫৫ তলার নন্দীবাবুর বস্তি? কিন্তু কোথায় সেই পরম ধাম? মালতীর চোখের উপর যার ছবিখানি জল জল করে জ্বলছে। সেদিন ঘর থেকে বেরিয়ে আসার আগে বেড়ার গায়ে নিজের যে ফুলছাপ ব্লাউজটা আর গোপালের নীল রঙা হাফ প্যান্টটা মেলে দিয়ে এসেছিল, সেটাও বুঝি দেখতে পাবে, এই ব্যগ্রতা নিয়ে বাস থেকে নেমে হনহনিয়ে এগিয়ে এসেছিল। কিন্তু কোথায় কি? রাস্তা ভুল করে অন্য কোথাও চলে এলো নাকি মালতী? নিকুঞ্জ বলল, তোমার বোধহয় বিস্মরণ হয়ে গেছে গো, অন্যদিকে হবে। বিস্মরণ বললেই হলো? এই তো, এই স্কুল বাড়ি, তারপর যদুর মুদিখানার দোকান, তারপর 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 আর কি উঁচু উঁচু বাড়ি, নতুন রং করা দরজা জানলা, বারান্দায় রঙিন শাড়ি ঝুলছে, জানলায় জানলায় পর্দা। এসব দরজা জানলা কে রং করেছে? মালতী দিশেহারা হয়ে ঊর্ধ্বমুখে সেখানেই পাক খেতে থাকে। নিকুঞ্জই দোকানি পশারিদের কাছে গিয়ে জিজ্ঞেস করে খবরটা জেনে এলো। নন্দীবাবুরা বস্তি উঠিয়ে জমি বিক্রি করে চলে গেছে, সেইখানেই সব ফ্ল্যাট বাড়ি উঠেছে। আর আর বস্তিতে যারা ছিল, তাদের সন্ধান কে রাখতে গেছে। কাউকে কিছু বলে যায় নাই? কে কার জামাইব নাই? কে কার করি ধারে বলো তো? মালতী রাস্তার মাঝখানেই চেঁচিয়ে উঠে বলল, এতগুলান গেরস্ত ছানাপোনা নিয়ে উচ্ছেদ হয়ে গেল, কেউ একবার কারো ঠিকানাটাও জানতে চাইল না। এমন পাষাণ পাড়া, মায়া নাই, হৃদয় নাই। যাদের কানে গেল তারা পাগলি ভেবে ফেঁকিয়ে হেসে চলে গেল। এখন কি করবে? নিকুঞ্জ পথের ধারে একটা পুরনো বটগাছের গুঁড়ির উপর বসে বিড়ি ধরিয়ে বলল, তোমার নন্দীবাবুর বস্তি তো ভূতে উড়িয়ে নিয়ে গিয়ে সেখানে একটা পরীর রাজ্য বসিয়ে দিয়েছে। এখন? মালতী এখন হঠাৎ ডাক ছেড়ে কেঁদে উঠল, ওরে গোপাল রে, তোরে কে কেমনে কোথায় নিয়ে গেল রে? নিকুঞ্জ নীরবে বসে বিড়িটা শেষ করতে লাগলো। কোনো সান্ত্বনা বাক্য উচ্চারণ করল না। একসময় নিজেই থামল মালতী। তারপর বলল, তবে আর জীবন ধারণে কাজ কি? যাই, মা গঙ্গার কোলে জোড়াই গে। আর শেষমেশ তুমি আমারে গঙ্গার রাস্তাটা দেখিয়ে দাও, তারপর তোমার ছুটি। নিকুঞ্জ বলল, তো চলো, আমারও মজ্জা ঝাঁঝা করছে, একটা ডুব দিয়ে নিয়ে গে। তার ডুব দিয়ে কি শুধু নিকুঞ্জই উঠল, মালতী উঠল না? তা অবশ্য হলো না। নিকুঞ্জ বলল, এক যাত্রায় কি পৃথক ফল হয়? ডুবটা সেরে দুজনেই পারে বসে ভিজে কাপড় জামা শুকিয়ে নিয়ে খোঁজ নিয়ে দেখি কাছে পিঠে কোথাও ভাতের হোটেল আছে কিনা। পয়সা আছে অত? হয়ে যাবে। তো আমার কাছে যা আছে নাও, ২৫ টাকা দিয়েছে দেখছি। নিকুঞ্জ হাসল, বাকি ২৫ মেরে দিয়েছে আর কি। ভাত জুটল, ডাল ভাত আর একটা ঘ্যাঁট, তো তাই অমৃত। একটা করে পানও খাওয়া হলো। মালতী কি যেন একটা কারখানার শেডের ধারে পা ছড়িয়ে বসে পরন্ত বেলার আকাশের দিকে তাকিয়ে বলল, এতক্ষণ তো যা হলো হলো, এইবার রাত হলে কোথায় আশ্রয়? জেলখানার মধ্যে তো তবু এ ভাবনা ছিল না। নিকুঞ্জ সেই কালো কুচকুচে মুখে সাদা দাঁত বিকশিত করে হেসে উঠে বলল, যাবে নাকি আবার? বলো তো, চলো হাজতে ঢুকিয়ে দিয়ে আসতে পারি, আমার অনেক দোস্ত স্যাঙাত আছে। মালতী বলল,
গলায় দড়ি। তারপর মালতী এক আকাশ ছোঁয়া আবদার করে বসল। এই দিনভর আমায় নিয়ে অনেক নাটাঝামটা খেলে, চেনা নেই জানা নেই, আপনজনের অধিক করলে, তো শেষমেশ আমায় একটা ঠাঁই পৌঁছে দাও, তারপর তোমার ছুটি। কোনখানে? কোনখানে আর, সেই জেলা হাওড়া, গ্রাম সজনেপোতা, ঈশ্বর অনন্ত গড়াইয়ের বাটি। ওই একটা ঠিকানাই তো মুখস্থ মালতীর। আঁচলে চোখ মুছে মালতী বলে, মন বলছে বস্তি উচ্ছেদের জ্বালায় ছেলেটাকে নিয়ে সেইখানেই গেছে মানুষটা। তবু তো সেখানে খুড়িটা জেঠিটা রয়েছে, ছেলেটাকে দেখবেই হেলায় ছ্যাদ্দায়। তো এখান থেকে খুব দূর না, ওই হাওড়ার গুমটি থেকে বাস ছাড়ে, বাস গাড়ির গায়ে লেখা থাকে চণ্ডীতলা, সজনেপোতা, বাকুলি। জানি জানি, ওসব জায়গা আমার খুব চেনা আছে। হ্যাঁ, তাই বুঝি? তবে তো ভগবান মুখ তুলে চেয়েছেন। সেখানে আমারে একটু পৌঁছে দাও। বুঝছি তোমার উপর খুব জুলুম হচ্ছে, কিন্তু আমার একটা ব্যবস্থা না করেও তো তোমার ছুটি নাই। অমূল্য গড়াইয়ের পরিবার মালতী গড়াইয়ের একটা ব্যবস্থা না করে ভাড়া খাটা গুন্ডা নিকুঞ্জ দাসের ছুটি নাই কেন, এ প্রশ্ন মাথায় আসে না মালতীর। নিকুঞ্জ বলল, জুলুমের কথা হচ্ছে না, তবে তোমার সজনেপোতার গড়াই বাড়ি যদি নন্দীবাবুর বস্তির মতন উবে গিয়ে বসে থাকে, সেই ভাবনা। মালতী আশ্বাসের গলায় বলে, গায়ে ঘরে অমন শহর বাজারের মতন দুমদাম চেহারা পাল্টায় না, 20-50 বছর একই রকম থাকে। তবে আর কি করা, রাতটুকুই বন্ধ কারখানার মোড়ের ধারে পাশে একইভাবে বসে থেকে ভোরবেলা বাস ধরা, যে বাসের গায়ে লেখা থাকে চণ্ডীতলা, সজনেপোতা, বাকুলি। তা মুখ্য হলেও একটা বিষয়ে বোধবুদ্ধি আছে বইকি মালতীর। গ্রামগঞ্জের চেহারা যে 20-50 বছর প্রায় একইভাবে থাকে, সেটা খুব ভুল নয়। বাইরের দিকে যদি বা এদিক ওদিক হচ্ছে, ভেতরের দিকটা একই রকম রয়ে যায়। বাস থামবার মুখোমুখি মালতী প্রায় চেঁচিয়ে ওঠে, দেখো দেখো, আমি বলি নাই একই রকম ভাব থাকে। ওই তো শেতলাতলা পার হয়ে গেল, ওই তো বুড়ো শিবের থান, ওই ওই তো সেই হেলে পড়া বট গাছটা। নামবার জায়গায় কিছুটা ভিড়, কিছুটা কোলাহল। চায়ের দোকানের সামনে মাটির ভাঁড়ের তৎপরতা। নিকুঞ্জ বলল, এবার পথ চেনার ভার তোমার, চিনে যেতে পারবে? মালতী সভয়ে বলল, তুমি আমাকে এখান থেকে ছেড়ে দিয়ে ফিরে যাবে? না, তা যাব নাই, এখানেই আছি ফেরত বাস পর্যন্ত। গাঁয়ের বউ এতদিন বাদে একটা পরপুরুষের সঙ্গে ফিরলে এটা লোকে ভালো চোখে দেখবে না। ঠিক, কথাটার যৌক্তিকতা আছে। মালতী দুপায়ে গিয়ে বলল, বাস না পাওয়া পর্যন্ত তুমি না হয় দোকানের ধারে গিয়ে একটু চাটা খেয়ে নাও। সে আমি বুঝবো, ঘন্টা 2 বাদে ফেরত বাস ছাড়বে। তুমি ততক্ষণে যদি ফিরে না আসো, তাহলে বুঝবো তোমার শ্বশুরের ভিটেটা উপে যায়নি। তবু মালতী একটু দাঁড়ায়। কি হলো, পথ মনে পড়ছে না? না না, সে খুব মনে পড়ছে। বলছি, তাহলে তো তোমার সঙ্গে আর দেখা হবে নাই। নিকুঞ্জ বিড়িতে আগুন ধরাতে ধরাতে বলে, আর দেখা হওয়ায় কাজ কি, একদিনের বন্ধু বই তো না। মালতী তথাপি ইতস্তত করে বলে, তা বটে, তবে তুমি আমার এতটা উপকার করলে, আর বাড়ির দৌড় থেকে অমনি মুখে ফিরে যাবে, যতই হোক গৃহস্থ বাড়ি। নিকুঞ্জর কাষ্ঠ কঠিন মুখে একটু সূক্ষ্ম হাসি ফুটে ওঠে, তবে বেশ স্বচ্ছন্দ গলায় বলে, বেশ তো, গিয়ে যদি তেমন জুত বরাত দেখো, জল পানির রেকাব সাজিয়ে কাউকে দিয়ে ডাকিয়ে পাঠিও, এখানেই তো রইলাম। সে তোমায় চিনবে? ভাবতে হবে না, আমিই চিনে নেব। বলে একটা খুঁটিতে ঠেস দিয়ে দাঁড়িয়ে নিশ্চিন্তভাবে ধোঁয়া ছাড়তে থাকে। কিন্তু শ্বশুরের ভিটেটা উপে গেছে কিনা, সেটা দেখবার জন্য কি মালতীকে ভিটে বরাবর যেতে হলো? হঠাৎ সামনেই শ্বশুর বংশের বংশধর। মালতীকে দেখে প্রায় ছিটকে উঠে বলল, কে?
মালতী এই প্রশ্নের উত্তর না দিয়ে বিগলিত গলায় বলল, যা মনে ভেবেছি তাই। ঠিক ধরেছি, নন্দীবাবুর বস্তি উচ্ছেদে ছেলে নিয়ে এইখানেই এসেছ। বলি কিনা গড়াই বাড়ি উপে যায় নাই তো, কাল ছাড়া পেলাম। অমূল্য গড়াইয়ের মুখটা কঠোর কঠিন হয়ে ওঠে। দাঁতে পেশা চাপা গলায় বলে, কাল ছুটি হয়ে গেল, তাই আজই ছুটতে ছুটতে এখানে এসে ধাওয়া করা হলো। আচ্ছা আসপদ্দা তো, কয়েদ খাটা মেয়ে ছেলে, গড়াই বাড়ি ঢুকতে এসেছ। মালতী কেমন ফ্যালকামুখ হয়ে তাকায়। লোকটা অমূল্যই তো। আস্তে বলে, তো আর কোথায় যাব? কেন, জমের বাড়ি ছিল না? জমের বাড়ি গলায় দড়ি দিতে পারোনি? যাও যাও, খবরদার আর এগোতে চেষ্টা করবে না। আমার তাড়িয়ে দিচ্ছ? আরো চাপা গলায় হিস হিসিয়ে ওঠে অমূল্য। না তো কি, ঘানি ঘুরিয়ে আসা চোর চারটা পরিবারকে মাথায় করে ঘরে নিয়ে যাব? যাও যাও। আসলে ভয়ানক অস্বস্তি, পাছে কেউ দেখে ফেলে। লোক জানাজানি হবার আগে ঠেলে পার করে দিতে পারলে বাঁচা যায়। অন্য সময় এখানে তেমন লোক চলাচল নেই, কিন্তু এই সময় যথেষ্ট আছে। বাস থেকে লোক নামে, এখান থেকে করেয়া আনাজপাতি শাকসবজি ঝাঁকা নিয়ে কলকাতা মুখ্য ট্রাকে তুলে দিতে যায়। মালতী যতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বিছে কামড়াবে অমূল্যকে। মালতী কেঁদে ফেলে বলে, চুরি চোরটামি আমি নিজের জন্য করি নাই, তোমার জন্যই করেছিলুম। তা বেশ, ঘানি ঘোরানো পরিবারকে ধুলো পায়ে বিদেয় দেওয়া যদি ধর্মে হয় তো দাও, তো আমার গোপালকে আমারে দাও। গোপালকে? বটে বটে, সাধে বলছি আসপদ্দা, ঈশ্বর অনন্ত গড়াইয়ের নাতিকে তোমার হাতে তুলে দেব? বেশি বোকা না বলছি, যাবে না গলা ধাক্কা দিতে হবে? মালতী চোখ মুছে শক্ত হয়ে বলে, অতটা করতে হবে না, গোপালকে একবার চোখের দেখা দেখে যাই। আহ, এ তো ভালো ঝামেলায় পড়া গেল। গোপাল জানে তার মা মরে গেছে, গায়ের লোকও তাই জানে। এখন হঠাৎ তার মরা মায়ের পেতনি নামিয়ে নাটক করতে বসবো নাকি? তুমি যাবে কি না বলো? ততক্ষণে দু একটি লোক এসে জুটে গেছে। কি হয়েছে? কি হয়েছে? আর বলো কেন, কোথা থেকে একটা পাগলি এসে যত বলছি সরে পড়, নড়ছে না। তাই নাকি? সে কি? এগিয়ে আসে ওরা উৎফুল্লভাবে। আহা, পাগলি বড় খাসা জিনিস, বিনা খরচে কিছুক্ষণ আমোদ করে নেওয়া যায়। কিন্তু সেই সুযোগ হয় না তাদের। ততক্ষণে মালতী উল্টো পাক হনহন করে বাসগুমটির কাছে এগিয়ে যায়। নিকুঞ্জ একটু হেসে বলল, কি হলো, শ্বশুরের ভিটে উপেই গেছে তো? মালতী হাঁপাতে হাঁপাতে বলে, হ্যাঁ। নিকুঞ্জ অনাসক্ত গলায় বলল, এক্ষুনি একটা কাঁচা বাজারের ট্রাক ছাড়বে, ড্রাইভারটাকে পটিয়ে রেখেছি, কচু কুমড়োর ঝোড়ার খাঁজে খাঁজে একটু বসতে দেবে। বাজার ট্রাক, খোলা ব্যাপার। নিকুঞ্জ আগে নিজে উঠে পড়ে শির ওঠা কেঠো হাতখানা বাড়িয়ে মালতীর একখানা হাত ধরে হিঁচড়ে উপরে তুলে নিয়ে একটু খাঁজ দেখিয়ে বলল, বসে পড়ো। মালতীর মনে পড়ে না লোকটা ওই কেঠো হাতখানা দিয়ে একটা মানুষের মাথা ফাটিয়ে বছর চারেক জেল খেটে বেরিয়েছে। মালতীর এখন দড়ি কি শাড়ি এও মনে পড়ল না। আস্তে আস্তে বলল, তোমার তালে আর ছুটি হলো নাই। কই আর হলো? নিকুঞ্জ আবার একটা বিড়ি ধরালো। চারিদিকে নানা কোলাহল, তার মধ্যে মালতী আবার একসময় নিঃশ্বাস ফেলে আপন মনে বলে, একদা এই সজনে পোতা থেকেই দুই মনীষী মনের খেদে বেরিয়ে পড়েছিলুম যা আছে ললাটে বলে। আজ আবারও সেই ঘটনা, সেই বৃত্তান্ত। গত 3 বছরে মালতী বোধহয় কখনো ভাবেনি যে তার ভীষণ চেনা অমূল্য
তার বিশ্বাস, তার ভরসা এভাবে ভেঙে ফেলবে। সাজা কাটার পর দেখা হলে হঠাৎ করেই এমন অচেনা হয়ে উঠবে। তবে মালতী বোধহয় এখন বুঝেছে যে আপনজনের থেকে পরের উপরেই বোধহয় ভরসা করা যায়, বিশ্বাস রাখা যায়। তাই অচেনা মানুষ নিকুঞ্জর সঙ্গেই মালতী তার নতুন জীবন চিনে নিতে বেরিয়ে পড়ল। আশা করি দুজনে ভালো থাকবে। কেমন লাগলো তোমার গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো। আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য।